দিনটা ছিল ২৬শে জুন ২০১৮ সকাল ১১টার সময় জয়সিংপুর থানায় ইন্সপেক্টর সাহাজি নিগম ও সমীর গায়কোয়াড় একটি কেস নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল। কিন্তু হঠাৎই সেখানে ১১ বছরের ছেলের সাথে সূর্যকান্ত শিন্ডে পৌঁছে যায়। তার গায়ের রক্ত ও ঘায়েল অবস্থা দেখে কোনো একটা ভয়ানক ঘটনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে হচ্ছিল। ইন্সপেক্টর সাহাজি নিগম ও গায়কোয়াড় শিন্ডেকে আগে থাকতেই চিনত। তারা তাকে প্রশ্ন করার আগেই শিন্ডে তাদেরকে পুরো ঘটনাটি খুলে বলে, যেটা শুনলে হয়তো আপনিও অবাক হবেন। তো আজকের গল্পটি হলো মাধুরী পাটিলের হত্যাকাণ্ড। তো নমস্কার বন্ধুরা, আমি কুণাল আর আপনাদের স্বাগত জানাই ক্রাইম স্টোরি বেঙ্গলিতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সাহাজি নিগম ও গায়কোয়াড় শিন্ডের গল্পটা শুনে চমকে ওঠে। ঘটনাটি ছিল একটা খুনের ঘটনা, তাই তারা দেরি না করে সূর্যকান্ত শিন্ডেকে হেফাজতে নিয়ে তাকে চিকিৎসার জন্য পাঠায়। খুনটা হয়েছিল একটা প্রতিষ্ঠিত সংস্থার মহিলা কর্মীর, যার নাম ছিল মাধুরী প্যাটিল। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে খবরটা জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ে চারিদিকে। সেখানে মানুষের ভিড় জমে যায়। অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর সাহাজি নিগম প্রথমে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। এরপর লোকেদের জিজ্ঞাসাবাদ শুরু করেই ছিল, ততক্ষণে কোলাপুরের এসএসপি কৃষ্ণান পিংলেও সেখানে পৌঁছে যায় ফরেন্সিক টিম নিয়ে। পুলিশ ঘটনাস্থলে দেখে একটা মহিলার মৃতদেহ পড়ে আছে। দৃশ্যটা খুবই ভয়ানক ছিল। মৃতের শরীরে অনেকটা আঘাত ও ক্ষতের দাগ ছিল। মৃতের শরীর পুরোটা রক্তাক্ত অবস্থায় পড়েছিল। রক্তাক্ত কুরুলটাও সেখানেই পড়েছিল। দেখে মনে হচ্ছিল ওই কুরুলটা দিয়ে মারা হয়েছে। তারপর এসএসপি কৃষ্ণান পিংলে, ইন্সপেক্টর সাহাজি নিগম ও গায়কোয়াড় এই কেসে তদন্ত শুরু করে। পুলিশ রক্তে মাখা কুরুলটাকে হেফাজতে নেয়। তারপর বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দেয়। ঘটনাটির খবর পেয়ে মাধুরী পাটিলের পরিবার সেখানে আসে। ঘটনাটি ঘটেছিল মহারাষ্ট্রের কোলাপুর গ্রামে। এমনিতে সূর্যকান্ত শিন্ডে পুলিশকে সবকিছু বলে দিয়েছিল। পুলিশ সূর্যকান্ত শিন্ডেকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে দেয়। ৪২ বছরের সূর্যকান্ত শিন্ডের বাবা মহাদেব শিন্ডে গ্রামের একজন সাধারণ কৃষক ছিলেন। তাদের গ্রামের লোকের প্রতি আচরণ খুবই ভদ্র ও সাধারণ ছিল, তাই গ্রামের লোকেরাও তাদের সম্মান করত। বাড়িতে আনন্দীবাই শিন্ডে ছাড়া ছেলে সূর্যকান্ত শিন্ডে থাকতো, যে হাই স্কুল পর্যন্ত পড়াশুনো করেছে, বেশি পড়াশুনো করতে পারেনি, তাই সে ভালো চাকরিও পায়নি। তাই সে যে কোনো মতে একটা সামনের বিল্ডিংয়ে সুপারভাইজারের কাজ জোগাড় করেছিল। মাধুরী পাটিলের সাথে সূর্যকান্ত শিন্ডের দেখা হয় প্রায় ১৮ বছর আগে একটা কনস্ট্রাকশন সাইটে। মাধুরী তার নিজের পরিবারের সাথে সান্দ্লিবারান বাজারে থাকতো। তার বাবা ছিল না, মায়ের উপর মাধুরী ও তার বোনের দায়িত্ব ছিল। মাধুরীর বোনের বিয়ের আগেই হয়েছিল, বাকি ছিল মাধুরীর বিয়ে। বাড়িতে আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, তাই তারা কনস্ট্রাকশন সাইটে খাবার ডেলিভারি করে পেট চালাতো। সূর্যকান্তর খাবার মাধুরীর বাড়ি থেকেই আসতো। মাধুরী দেখতে সুন্দর ও আধুনিক চিন্তাধারার ছিল। মাধুরী বেশি শিক্ষিত ছিল না, কিন্তু তার যে শিক্ষা ছিল সেটা যথেষ্ট। মাধুরী সবার সাথে হেসে খেলে কথা বলতো। এই স্বভাবের জন্যই সবাই তাকে আপন করে নিত। মাধুরীর এই স্বভাব দেখে সূর্যকান্তেরও পছন্দ হয়। এরপর একদিন মাধুরীকে বিয়ের প্রস্তাব দেয় সূর্যকান্ত। মাধুরী ও সূর্যকান্তকে দেখে পছন্দ হওয়ায় সে আর না করেনি। তারপর একদিন দুজনে বিয়ের সিদ্ধান্ত নেয়। এ কথা তাদের দুই পরিবারের লোকজন জানতে পারায় তারা আপত্তি না জানিয়ে ধুমধাম করে তাদের বিয়ে দেয়। এরপর সূর্যকান্ত ও মাধুরীর একসাথে তাদের গ্রামে থাকতে শুরু করে। বিয়ের কয়েক বছরের মধ্যে সূর্যকান্তের বাবা মারা যায়, তাই সংসারের দায়িত্ব এসে পড়ে সূর্যকান্ত ও মাধুরীর উপর। তারা তাদের দায়িত্ব খুব ভালোভাবেই পালন করছিল। প্রাইভেট চাকরি হওয়ায় সূর্যকান্ত সপ্তাহে একবার বাড়ি আসতো। বাড়িতে মাধুরীর সাথে বয়স্ক মা ও ভাই থাকতো। কিছুদিনের মধ্যে বুড়িমার পুরাতন দিনের চিন্তাভাবনার সাথে মাধুরীর চিন্তাভাবনার গরমিল হতে শুরু করে। এরপর দুজনের মধ্যে ঝামেলাও হয়। শাশুড়ি বৌমার এই ঝামেলায় সূর্যকান্ত প্রথমে মাধুরীকে বোঝানোর চেষ্টা করেছিল কিছুদিন। মাধুরী পরিষ্কার জানিয়ে দেয় শাশুড়ির সাথে সে আর থাকবে না। এরপর সূর্যকান্ত মাধুরীকে নিয়ে সিরোল তালুকা গ্রামে একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। সময়ের সাথে সাথে তাদের একটা ছেলে ও একটা মেয়ে হয়। বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে তাদের খরচাও বাড়ে। আমদানি কম থাকায় তাদের বাড়িতে মনোমালিন্য তৈরি হয়, ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়া প্রতিনিয়ত হতে থাকে। প্রতিনিয়ত ঝগড়ার জেরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তারপর সূর্যকান্ত কনস্ট্রাকশন সাইটে কাজ ছেড়ে নিজের গ্রামের বাড়িতে যেয়ে থাকতে শুরু করে। মাধুরীও বাচ্চাদের নিয়ে তার বাপের বাড়িতে চলে যায়। সূর্যকান্ত শিন্দে প্রাইভেট কোম্পানির কোনো প্রকারে একটা কাজ জোগাড় করে। তারপর আদালতে মাধুরীকে ডিভোর্সের জন্য আপিল করে। সূর্যকান্তর এই সিদ্ধান্তে আপত্তি জানায় মাধুরী নিজে। মাধুরীর আপত্তির উপর ভিত্তি করে আদালত সিদ্ধান্ত নেয় সূর্যকান্তকে মাধুরীকে থাকার জন্য বাড়ির অর্ধেক অংশ দিতে হবে, এমনকি ভরণপোষণের দায়িত্ব নিতে হবে। কিছুদিনের মধ্যে মাধুরী তার বাচ্চাদের নিয়ে সূর্যকান্তর বাড়িতে এসে থাকতে শুরু করে। সূর্যকান্ত আর মাধুরীর মধ্যে ঝামেলা তখনই বাড়তে শুরু করে যখন ভূমাতা ব্রিগেড ও ছত্রপতি শিবাজির সংস্থায় সাথে যুক্ত হয়। প্রমোদ পাটিল এই সংস্থার মালিক। সন্তোষ ছিলেন এই সংস্থার সক্রিয় একজন কর্মকর্তা। এই সংস্থার বিভিন্ন শাখা ছিল কোলাপুর জেলাতে। এখানে হাজারো কর্মকর্তা কাজ করত। এই সংস্থা বাচ্চাদের খেয়াল রাখতো, বয়স্ক বাবা মাদের খেয়াল রাখতো, অনেক সমাজকর্মীমূলক কাজ করত। মাধুরী দেখতে সুন্দর ছিল। সন্তোষ মানে প্রথম দেখায় তাকে পছন্দ হয়ে যায়। দুই বাচ্চার মা হওয়া সত্ত্বেও সুন্দর ছিল মাধুরী।
সন্তোষ মানেরও নিজের দুটো বাচ্চা ছিল, তা সত্ত্বেও মাধুরীর প্রতি সে আকৃষ্ট হয়ে যায়। এদিকে সন্তোষ মানে মাধুরীর মনে সামাজিক কাজকর্মের জাগরণ ঘটাতে শুরু করে ও তাকে উৎসাহিত করে সামাজিক কাজকর্ম করতে। এরপর একদিন সন্তোষ মানে মাধুরীকে নিয়ে প্রমোদ পাটিলের কাছে যায়। মাধুরীর কাজের আগ্রহ দেখে প্রমোদ পাটিল সংস্থার জেলা উপাধ্যক্ষ বানিয়ে দেয়। সামাজিক কাজের চাপে প্রায় সময় বাইরে যেতে হতো বিভিন্ন মিটিংয়ে ও সামাজিক কাজে। মাধুরী তার বাচ্চাদের সময় দিতে পারতো না ঠিক করে। এই কথা সুকান্তর পছন্দ হয়নি। সে মাধুরীকে বাচ্চাদের খেয়ালের কথা ভেবে বারবার বোঝায়, তাও মাধুরী তার স্বামীর কথা অগ্রাহ্য করে। এরপর কাজের সূত্রেই হোক মাধুরী সন্তোষের সাথে বেশি সময় কাটাতে শুরু করে, যার ফলস্বরূপ তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে থাকে। যখনই এই কথা সিন্ডের কানে পৌঁছায় সে রেগে যায়, কারণ তার স্ত্রীর সাথে তার এখনও ডিভোর্সটা কমপ্লিট হয়নি। সামাজিকভাবে এবং আইনগতভাবে সে তার স্ত্রী ছিল। গ্রামে তার মানহানি হচ্ছিল এই কথা বাইরে প্রকাশ হওয়ার পর। এই কথা নিয়ে মাধুরী ও তার মধ্যে ঝামেলা শুরু হয়। ঝামেলা এতদূর গড়িয়ে যায় যে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অনেকবার এই ঝামেলা থানা পর্যন্ত গিয়েছিল, কিন্তু পুলিশ পারিবারিক সমস্যার কথা ভেবে বেশি উৎসাহ দেখায় না। মাধুরীর এই সমস্যা সন্তোষ আর সহ্য করতে না পেরে প্রমোদের কাছে যায়, প্রমোদের সাথে কথা বলে। প্রমোদ সূর্যকান্তকে ধমকিও দেয়, যদি মাধুরী আর সন্তোষের মাঝে আসে তাহলে তার জীবন থেকে একেবারে সরিয়ে দেবে। কিন্তু হলো ঠিক এর উল্টো। 26শে জুন 2018 যখন সূর্যকান্ত বাড়ি ফেরে আর কিচেনে যায়, তখন সে দেখে মাধুরী ও সন্তোষ আপত্তিজনক অবস্থায় রয়েছে। এটা দেখে তার রাগ আর বাঁধ মানল না, সে তাদের গালিগালাজ করতে থাকে। এরপর সন্তোষ নিজের মান বাঁচানোর জন্য পাশে থাকা কুরুল দিয়ে সূর্যকান্তের উপর হামলা চালায়। প্রথম হামলাটা সে তার হাতের উপর নিয়ে যে কোনো মতে ঠেকিয়ে দেয়। এরপর সিন্ডেকে মারার জন্য সেও সন্তোষকে ধাক্কা মেরে ফেলে দেয়। সন্তোষের হাত থেকে কুরুলটা পড়ে যায়। সিন্ডে কুরুলটা তুলে সন্তোষকে মারতে যায়। ঠিক তখনই মাধুরী মাঝখানে চলে আসে আর তার মাথায় আঘাতটা লাগে। এমতাবস্থায় সন্তোষ সেখান থেকে পালিয়ে যায় আর বলে যায় প্রমোদ তোকে ছাড়বে না। সন্তোষ তো সেখান থেকে পালায়, কিন্তু মাধুরী সূর্যকান্তের শিকার হয়ে যায়। সিন্ডে মাধুরীর উপর বেশ কয়েকবার আঘাত করে কুরুলের, আর মাধুরী সেখানেই তার জীবন হারায়। এরপর সূর্যকান্ত সিন্ডে তার 11 বছরের ছেলেকে নিয়ে জয়সিংপুর থানায় পৌঁছায় আর পুরো গল্পটা খুলে বলে পুলিশকে। সূর্যকান্তের চিকিৎসার পরে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। সূর্যকান্তের বয়ানের উপর ভিত্তি করে সাহাজি নিগম ও ইন্সপেক্টর গায়কোয়াড় প্রমোদ ও সন্তোষকে গ্রেপ্তার করে সূর্যকান্তকে হামলার অভিযোগে ও তাকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগে। প্রমোদ পাটিল ও সন্তোষ মানের গ্রেপ্তারের পর ভূমাতা ব্রিগেড ও শিবাজি সংস্থার কর্মকর্তাদের মধ্যে ঝামেলা তৈরি হয়। শোরগোল পড়ে যায় চারিদিকে। শিরোল তালুকার অধ্যক্ষ তৃপ্তি দেশাই সংস্থার কর্মকর্তাদের সাথে এই গ্রেপ্তারের বিরোধ করে, কিন্তু আইন সবার জন্য সমান। তো বন্ধুরা, এই গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে। ধন্যবাদ।